It's a wooden stick that goes into the rectum. They pull you up and you stay alive like 3 days. Oh my God, 3 days. That really terrified his enemy, the Turks. Yeah. One, a very bad one, he captured a family, like brothers, and he boiled one of them, and then he forced the rest of the family to eat him. তার শত্রুদের কাছে ভ্ল্যাড দ্য ইম্পেলার মানুষ না, এক ধরনের দানব ছিল। সে যুদ্ধক্ষেত্রগুলোকে লাঠিতে পুঁতিয়ে রাখা মৃতদেহের জঙ্গল দিয়ে ভলিয়ে দিত, তাদের দেহ খোলা আকাশের নিচে পচতে দেয়। কিন্তু মৃত্যু ভালোভাবে পেরেক দিয়ে গজিয়ে তাড়া দেওয়াটা ছিল তার নিষ্ঠুরতার শুধু একটা দিক। ভ্ল্যাড এমন সব যন্ত্রণা তৈরি করেছিল যা তার সৈন্যদের চেয়ে দ্রুত ভয় ছড়িয়ে দিত। দেখো তো, কেন এক শক্তিশালী সুলতানও তার নাম শুনে সরে আসত? যা সে করেছিল তা কল্পনার বাইরে। নিজের জমি পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল। তলোয়ার লড়াই শুরু হওয়ার আগেই ভ্ল্যাড দ্য ইম্পেলার তার শত্রুদের বিরুদ্ধে এক নির্মম আঘাত এনেছিল। 1462 সালের বসন্ত নিয়ে এলো মধ্যযুগীয় ইউরোপের অন্যতম ভয়াবহ অভিযান। সুলতান মেমেদ দ্বিতীয়, যিনি ইতিমধ্যেই কনস্টান্টিনোপল জয়ের জন্য বিখ্যাত ছিল, 90,000 সৈন্য নিয়ে মেমেদ ওয়ালেকিয়ায় প্রবেশ করল। এটা এমন একটা বাহিনী ছিল যা ভ্ল্যাডের যে কোনো বাহিনীকে ছাপিয়ে গিয়েছিল। মেমেদের উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল, ভ্ল্যাডের বিদ্রোহ একবার এবং সবসময়ের জন্য শেষ করে দেওয়া। কিন্তু ওতমান বাহিনীর জন্য যা অপেক্ষা করছিল তা কোনো খোলা যুদ্ধক্ষেত্র ছিল না, সেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর কিছু। যখন ওতমান সৈন্যরা ড্যানিউব নদ পার হলো, তারা কোনো সৈন্যের জমি পেল না, বরং তারা এমন এক জমিতে ঢুকল যা সম্পূর্ণ ফাঁকা এবং তাদের বিরুদ্ধে বিষাক্ত করা হয়েছিল। একসময় ফসলি জমি ছিল আগুনে পুড়ে ছাই, আর কিছু বেঁচে ছিল না। ধোঁয়া আর পোড়া খড়ের তীব্র গন্ধ বাকি ছিল। কুয়োগুলো রোগ আর মৃত পশুর দেহে দূষিত হয়ে পড়েছিল। পানির জল পানে মারাত্মক বিষ হয়ে উঠেছিল। এমন গ্রামগুলো যেগুলো আশ্রয় দেওয়া উচিত ছিল, ধোঁয়ার কুণ্ডলী হয়ে ছাই হয়ে গিয়েছিল। গবাদি পশু বা তো মেরে ফেলা হয়েছিল বা পাহাড়ের গভীরে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যেখানে ওয়ারের সেনাবাহিনী ঘুরত, তারা শুধু নীরবতা আর ধ্বংসাবশেষ পেত। কে এমন কাজ করত নিজেরই মানুষের বিরুদ্ধে? উত্তরে ছিল ভ্ল্যাড নিজেই। ইতিহাসবিদ লায়োনিকস চালোকন্ডিলসের মতোরা লিখেছিল কিভাবে ভ্ল্যাড ধ্বংসের আদেশ দিয়েছিল। তার শত্রুদের কোনো সুবিধা না পাওয়ার জন্য বাড়িঘর আর খাবারের যোগান কেটে দেওয়া হচ্ছিল। এটা অযাচিত নিষ্ঠুরতা ছিল না, বরং পরিকল্পিত প্রতিরোধ। ভ্ল্যাড সত্যিটা বুঝতে পেরেছিল। সে সরাসরি মেমেদের সেনাবাহিনীর সঙ্গে পাল্লা দিতে পারত না। যদি ওয়ালেকিয়া অজানা জীবনের অনুপযোগী হয়ে ওঠে, তাহলে ওসমানীয় যুদ্ধযন্ত্র থেমে যাবে তারকে পিষে ফেলার আগেই। কিন্তু এই কৌশল শুধু আগুন আর ধ্বংসের চেয়েও এগিয়ে ছিল। পুরো জনসংখ্যাকে সরিয়ে নেওয়া হতো, কখনো কখনো হত্যা পর্যন্ত করা হতো, যাতে কোনো গ্রামবাসী আগ্রাসীদের পথ দেখাতে বা খাবার না দিতে পারে। অসুস্থ লোকদেরও টাকা দেওয়া হতো ওসমানীয় শাড়িতে ঢুকে পড়ার জন্য, ভেতর থেকে রোগ ছড়ানো। জমিটা নিজেই একটা অস্ত্র হয়ে উঠেছিল। তার শাসক ঠিক করেছিল যে তার শত্রুরা তাদের যাত্রাপথে শুধু দুর্দশাই পাবে। ভ্ল্যাড তার নির্মমতা লুকানোর কোনো চেষ্টাই করেনি। হাঙ্গেরির রাজা মাতিয়াস করভিনাসকে লেখা একটি বেঁচে থাকা চিঠিতে সে স্পষ্ট ভাষায় তার কাজের বর্ণনা দিয়েছিল। সে লিখেছিল যে সে কৃষকদের হত্যা করেছে, পুরুষ নারী উভয়কেই, তরুণ থেকে বৃদ্ধ সবাইকে। সে ব্যাখ্যা করেছিল যে ওটোমানদের পথে যা কিছু ছিল সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই চিঠিটি, যা আজও হাঙ্গেরিয়ান ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত আছে, তা দিয়ে জানা যায় আমাদের সামনে উন্মোচিত হল তার নিজের অনুতপ্ত মনোভাবের এক বিরল ঝলক তার অভিযানের ব্যাপারে। মেমেদের সৈন্যদের ওপর এর প্রভাব ছিল বিধ্বংসী। ওয়ালেকিয়ার বন্য জঙ্গল আর পাহাড়ের সঙ্গে অভ্যস্ত না হয়ে ক্ষুধা আর রোগে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া তারা নিজেকে খালিপনায় ঘেরা পায়। বর্ণনাগুলোতে দেখা যায় মানুষ ক্লান্তিতে গড়িয়ে পড়ছে, তাদের শৃঙ্খলা ধসে পড়ছে তলোয়ারে নয়, বরং ভয় আর হতাশায়। কেউ কেউ পুরোপুরি দায়িত্ব ছেড়ে দেয়, মিছিলের কঠিনতা সহ্য না করতে পেরে। এটা কি অন্যরকম কোনো যুদ্ধ ছিল না? ওটোমানরা এসেছিল এমনটাই ভেবে, সোজাসাপটা যুদ্ধ যেখানে সংখ্যাবল আর অস্ত্রই দিনটি নির্ধারণ করত, সেটা হয়নি। তাদের তো কোনো যুদ্ধক্ষেত্রই দেখতে হয়নি, তারা একেবারে ধ্বংস হয়ে যাবে। ভ্ল্যাড তাদের সাথে সোজা লড়াই করতে চায়নি, সে শুধু ভূপৃষ্ঠকে কাজে লাগালো ধীরে ধীরে তাদের গিলে খেয়ে ফেলার জন্য। আর এটা ছিল তার নির্মম লড়াইয়ের শুধু শুরু, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর একটির বিরুদ্ধে। ভ্ল্যাড দ্য ইম্পেলার, মৃতদেহের বন।
ওয়ালাকিয়াতে যাত্রা ওটোমানদের এমন এক ভয়ের মুখোমুখি করল যেটা তারা আগে কখনো দেখেনি। সুলতান মেমেদ দ্বিতীয়ের বাহিনী ইতিমধ্যে ভ্ল্যাড দ্য ইম্পেলার যে শুনশান পথ দিয়ে গেছিল তা সহ্য করেছিল, কিন্তু তারা যখন ওয়ালাকিয়ার কেল্লাগুলোর দিকে আরও গভীরে এগোতে লাগলো তখন তাদের সামনে ছিল কোনো পুড়ে যাওয়া মাঠ বা পরিত্যক্ত গ্রাম নয়, এটা ছিল এমন কিছু যা মনের ওপর চিরস্থায়ী দাগ রেখে যাবে। টার্গোভিসের দুর্গের বাইরে তারা এমন এক দৃশ্য দেখল যা সবচেয়ে কড়া যোদ্ধাদেরও হঠাৎ থামিয়ে দিল। চোখ যতদূর দেখতে পারত সেখানে বিস্তৃত ছিল ইম্পেলড ফরেস্ট নামে একটা জায়গা, প্রায় 20,000 লাশ, প্রত্যেকটা এক একটা পেরেক দিয়ে স্থির করে রাখা। তারা লম্বা কাঠের খুঁটিগুলো সূর্যের নিচে চুপচাপ দাঁড়িয়েছিল। ওগুলো কোনো অচেনা শিকারী ছিল না, বরং ওটোমান বন্দিরা, জাসুস, সৈন্য, কুলাঙ্গার, এমনকি দূতরা যারা আগের যুদ্ধে ধরা পড়েছিল। প্রতিটি খুঁটিকে মানুষের দেহ ঝুলছিল বিভিন্ন অবনতির অবস্থায়। ভ্যানিসের দূত বুদ্ধার কাছে আর ওটোমান ইতিহাসবিদ তুসুনবে লিখেছে কিভাবে এই মৃতদের বন জমির ওপর ছড়িয়েছিল, যেন একটা ভয়ঙ্কর সতর্ক। ভ্ল্যাড কেবল হত্যা করলেই সন্তুষ্ট ছিল না, সে চেয়েছিল তার শত্রুরা দেখে, গন্ধ পায়, অনুভব করে তাদের জন্য কি অপেক্ষা করছে, তাদের সাহস যেন কেঁপে ওঠে। প্রথম তীর ছোড়ার আগেই ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল সব। ফরাসি ইতিহাসবিদ মাতে কাজাকু পরে সেই জায়গার বর্ণনা দিয়েছিলেন ভয়াবহ বিস্তারিতভাবে। ছোট্ট শিশুদের মায়েদের পাশেই গোফানো ছিল, একসাথে শরীর ভেদ করা। পাখিরা ঝোপঝাড়ের খোলা কঙ্কালে বাসা বাঁধেছিল, যা বাইরে ফেলে রাখা হয়েছিল পচনের জন্য। তারগোফ আর এমনকি বুখারেস্টের দিকে যাওয়া রাস্তার ধারে ধারে দেহগুলো ছড়িয়েছিল। কেউ নতুন গোফানো, আর কেউ বয়সের সঙ্গে কুয়াশা খেয়ে গেছে। ভ্রমণকারী আর সৈন্যরা একেবারে ঘৃণার হাত থেকে মুক্তি পেত না। মানুষ কিভাবে মিছিল করে, কিভাবে এগোবে যখন প্রতিটি পদক্ষেপ তাদের এমন এক দৃশ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে? কাহিনী বলে মেমেদের বিশাল সৈন্যদলের কঠোর যোদ্ধারা, যারা হিংসার রক্তক্ষয়ের অভ্যাসে অভ্যস্ত, তারা যা দেখল তাতে সরে দাঁড়ালো। কেউ কেউ পুরোপুরি সাহস হারিয়ে ফেলল, আবার কেউ স্বীকার করল যে তাদের মনোবল ভেঙে গেছে। শুধু আতঙ্কের ব্যাপ্তি নয়, তার পেছনের বার্তাটাও তাদের আঘাত করেছিল। ভ্লাদ কোনো দয়া দেখাচ্ছিল না, সে কোনো আলোচনাও করছিল না। সে স্পষ্ট করে বলছিল যে সে সব কিছু ধ্বংস করে ফেলবে, নিজেকেও সহ। আর তার লোকজন, এর আগে সে তার জমি জয় করার অনুমতি দেয়নি। মেমেদ নিজেও কাঁপেছিল যখন সে দুর্গের বাইরে লাশের জঙ্গলের মুখোমুখি হয়েছিল। কনস্টান্টিনোপল জয় করা সুলতান এখন এমন এক দৃশ্যের সামনে দাঁড়িয়েছিল যা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ওসমানীয় বর্ণনায় তার প্রতিক্রিয়া লেখা আছে। গাঢ় গাঢ় দেহগুলো দেখে মেমেদ তার সৈন্যদের বলেছিল, এমন ভয়ঙ্কর উপায়ে তার জমি রক্ষা করতে চাওয়া শাসক সহজে হারানো যায় না। সেই বিচারটা অনেক গুরুত্ব রাখত। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে সুলতান তার তোর বাহিনীকে আবার কনস্টান্টিনোপলের দিকে ঘুরিয়ে দিল। তার সমস্ত ক্ষমতার মাঝেও মেহমেদ বুঝতে পারছিল যে ভ্লাদ যে মানসিক যুদ্ধ চালাচ্ছে সেটা সে সহজে ওলেকিয়ায় জয় করতে পারবে না। এই অভিযান কিছু অসাধারণ দেখিয়েছিল। ভ্লাদ মেহমেদের সংখ্যায় বা সম্পদে টেক্কা দিতে পারত না, কিন্তু ভয়ের মাধ্যমে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এক সেনাবাহিনীর অগ্রগতি থামাতে পেরেছিল। তার ইম্পেলার নাম গুজব বা বড়াই নয়, এটা সত্যি প্রমাণিত হয়েছে। যারা তার দেশে প্রবেশ করার সাহস করেছিল আর যারা যথেষ্ট জীবন সহ্য করে স্মৃতি নিয়ে বাড়ি ফিরেছিল, তাদের মনে এটা গেঁথে গিয়েছিল। মৃতদের মাঝে খাওয়া, এটাই ছিল তার রাজত্বের ছাপ। অটোমান সুলতানের সঙ্গে সংঘর্ষের অনেক বছর আগে ভ্লাদ পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছিল সেই কেমন শাসক। 1459 সালের এপ্রিল মাসে যখন সে তার রাগ ট্রান্সিলভেনিয়ার ভ্রাসভ শহরের দিকে ঝাঁপিয়ে পড়ল, তার বাহিনী শহরটি ধ্বংসস্তূপে পরিণত করল, ঘরবাড়ি পুড়িয়ে দিল আর মূল্যবান জিনিসপত্র লুটল। তাছাড়া তারা অসংখ্য পুরুষ, মহিলা এবং শিশুকে ধরে নিয়ে গিয়ে মৃত্যুপুরীতে ঠেলে দিল। এসব শিকারদের একটি পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেন্ট জেকবের চ্যাপেল, যেখানে কাঠের খুঁটিগুলো আকাশের দিকে তুলে ধরা হয়েছিল। এক এক করে শিকারদের তাদের উপর তুলে ধরা হতো। যন্ত্রণায় কাতর হতে হতে তারা মারা যেত। সেই দিনের ভয়ানক দৃশ্য কয়েক দশক পর 1499 সালে নিউরামবার্গে প্রকাশিত একটি চিত্রিত বিবরণে ধরা পড়ে। বর্ণনাটি শুধু ভয়ঙ্করতার মাত্রার জন্য নয়, বরং ভ্লাদের পরবর্তী কাজের জন্য হতবাক করে দেয়। শত শত মানুষ তার চারপাশে কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি একটা টেবিল সাজাতে আদেশ দিলেন। খুঁটিতে পুঁতে রাখা মানুষের ছায়ায় তিনি শান্তভাবে দুপুরের খাবার খাচ্ছিলেন।
অনেকেই বলে যে চিৎকার আর রক্ত ঝরার মধ্যে ভ্লাদ রক্তে রুটি ডুবিয়ে খেত। এটা গোপনে নয়, বরং সবার সামনে করত, যেন এটা একটা শোয়ে অংশ। একজন শাসক কেন এমন আচরণ করবে? পাগলামি নাকি কিছু পরিকল্পিত? অনেক শত্রু তার পাগলামি মনে করত। তবে ভ্লাদের নিষ্ঠুরতার নিজস্ব একটা ঠান্ডা যুক্তি ছিল। সে কোনো একাকী পাগল মানুষ ছিল না যিনি অযথা কাজ করতেন। সে একজন শাসক ছিল যে ভয় দেখিয়ে ক্ষমতা জোরদার করতে চেয়েছিল। যারা তার অধীনে বাস করত তার শাসনামলে অপরাধের জন্য দয়া পাওয়া প্রায় বিরল ছিল। প্রায় সব অপরাধের শাস্তি ছিল কাঁটা তারের কাছে পুঁতে ফেলা। কেউ রুটি চুরি করুক বা খুন করুক, ফলাফল একই হতে পারে। সে এভাবেই নিশ্চিত করতেন যে তার লোকেরা নিয়ম ভঙ্গ করতে কখনো সাহস করবে না, সবসময় ভয়ে থাকবে। কিন্তু ভ্লাদের ন্যায় বিচার অনেক সময় আরও ভয়ঙ্কর রূপ নিতে পারত। একবার একদল ঘুড়ি ভ্রমণকারী যখন তার এলাকা দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একজন চুরি করতে ধরা পড়ল। তখন ভ্লাদ শুধু পুঁতে ফেলা দিয়েই সন্তুষ্ট হলেন না, তার বদলে সে আদেশ দিল যে পুরুষগুলোকে জীবন্তই ফোড়ানো হবে। যেন এই নিষ্ঠুরতা কম ছিল না, বাকি যারা বেঁচে ছিল তাদেরকে বাধ্য করা হলো তার বাকি অংশ খেতে। এইভাবেই ভ্লাদ শাসন করত। প্রতিটি মৃত্যুদণ্ডে একটা বার্তা লুকানো থাকত। প্রতিটি নিষ্ঠুরতা শরীর আর মন দুটোই ভাঙার জন্য ভ্লাদের জন্য ভয় ছিল অস্ত্র আর শৃঙ্খলার একরকম মাধ্যম। ভ্লাদের নিয়ন্ত্রণের স্বাক্ষরী কৌশল এটাই ছিল। ভয়ের অনেক রূপ আছে, কিন্তু 1500 শতকের ওয়েলাকিয়ায় সেটা প্রায়ই দেখাতো ধারালো একটা কাঁঠালির মতো। শরীরের মধ্যে দণ্ড ঠোকানো ভ্লাদই তৈরি করেনি। বিভিন্ন সংস্কৃতি, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় এই পদ্ধতি আগে থেকেই চালু ছিল। কিন্তু যখন 1500 শতকের মাঝামাঝি ভ্লাদ ক্ষমতায় এলো, তখন সেই পদ্ধতিকে শুধুমাত্র শাস্তি হিসাবে না দেখে একদম আলাদা একটা ব্যাপারে পরিণত করল। তার কাছে এটা ছিল একটা বার্তা, নিজের মানুষদের জন্য শৃঙ্খলা, বাইরের লোকেদের জন্য সতর্কতা, আর যে জমি সে শাসন করত সেখানে নিজের কর্তৃত্ব খোদাই করার একটা উপায়। কিন্তু আসলে সে কি করত? স্যাক্সন শহর, ওসমানীয় সাম্রাজ্য আর স্লাভিক অঞ্চলের ইতিহাস লেখকরা সবাই একই কথা লিখেছে। ভ্লাদ এমন একটা স্কেলে ইম্পেলমেন্ট বা দৃঢ় শাস্তি ব্যবহার করত যা কেউ আগে দেখেনি। তার সৈন্যরা প্রস্তুতি নিত, তীক্ষ্ণ কাটাল তৈরি করা হতো, আর বাঁচার সময়তেই মানুষগুলোকে ওগুলোর ওপর ধাক্কা দেওয়া হতো। কখনো কখনো কাঠটা এতটা মসৃণ করা হতো যাতে ধীরে ধীরে শরীর ছুঁয়ে যায়, যাতে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত না হয়। মৃত্যু হতো ঘণ্টা, কখনো কখনো দিন পর্যন্ত। ভাবতো গ্রামের মানুষ বা আগ্রাসী সৈন্যরা যখন শত লাশের পাশে দিয়ে হাঁটত, যারা সারিতে বা বৃত্তে সাজানো, বিভিন্ন উচ্চতায় রাখা, তাদের যন্ত্রণা সবাইকে দেখানোর মতো করে ছড়িয়েছিল। এটা কি ক্রূরতা ছিল নাকি পরিকল্পিত কৌশল? সেই শাস্তি সে শুধু যুদ্ধের সময়তেই সীমাবদ্ধ রাখত না। চুরি, দুর্নীতি আর অবাধ্য হওয়াকে সবাই পুঁতে ফেলে মিটিয়ে দিত। একজন লেখক বলেছিল, এমনকি একজন নারীও যিনি তার স্বামীর কাজ নিয়ে মিথ্যে বলেছিলেন, তাকেও এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল, কারণ ভ্লাদ বিশ্বাস করতেন অসততা তার সমাজের শৃঙ্খলা ভাঙতে পারে। তার মনে হতো প্রতিটি মিথ্যে কথা, প্রতিটি বিশ্বাসঘাতকতা নিয়ন্ত্রণকে ধ্বংস করতে পারে, আর নিয়ন্ত্রণই ছিল সব কিছু। তার শত্রুদের কাছে এটা ছিল যুদ্ধের বাইরে এক ভয়ঙ্কর আতঙ্ক। ভ্লাদের জন্য এটাই ছিল আইন, শক্তি আর আধিপত্যের স্পষ্ট পরিচয়। আজও ইম্পেলার নামের সঙ্গে জড়িয়ে আছে এমন এক শাসকের, যিনি মৃত্যুকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, তার শাসনের ভিত্তি। ভ্লাদের আতঙ্কের বন্দীরা ইতিহাস স্মরণ করে সেই বাটাগুলোকে, কিন্তু ভ্লাদের ভয় সরানোর আরেকটা উপায় ছিল। 1462 সালের গ্রীষ্ম ছিল ওয়েলাকিয়া আর অটোমান সাম্রাজ্যের যুদ্ধের সবচেয়ে অন্ধকার সময়গুলোর একটা। ততক্ষণে ভ্লাদ তার নিজের জমি আগুনে পুড়িয়ে দিয়েছিল আর পুরো উপত্যকায় কাঠের বাঠক লাগিয়ে রেখেছিল। কিন্তু তারপর যা করল সেটা অনেক বেশি পার্সোনাল ছিল। এটা শুধু সৈন্যদের ধ্বংস করার ব্যাপার ছিল না, এটা ছিল তার শত্রুদের মনোবল ভেঙে দেওয়ার ব্যাপার। বন্দী সৈন্যরা সরাসরি ফাঁসি দেওয়া হতো না, তাদের পছন্দ মতো নয়, বরং খুব সাবধানে বেছে নিয়ে ওসমানীদের কাছে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু তারা শুধু জখম নিয়ে ফেরেনি, তারা ফেরেছিল ভয়ঙ্কর থোকতা নিয়ে। স্লাভিক কাহিনীর মতো প্রিন্স ড্রাকুলার গল্পে অনুযায়ী ভ্লাদ বন্দীদের বিকৃত করত তাদের মুক্তির আগে। কারো চোখ নষ্ট করা হতো, কারো কান বা নাক কাটা হতো। অনেকে শরীরে এত গভীর দাগ থাকত যে তাদের শরীর আর আগের মতো সেরে উঠত না। ভাবতো এমন এক শত্রুকে মুখোমুখি হচ্ছ যিনি তার সব বন্দীকে মেরে ফেলে না, বরং তাদেরকে তোমার কাছে মানব রূপে ফেরত পাঠায় একটা গ্লানিকর বার্তা নিয়ে। সতর্ক বার্তা: যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া একটা সেনাবাহিনীর ওপর এর কী প্রভাব পড়ত?
কিন্তু ভ্লাদ শুধু পেশি কেটে মেরে থেমে থাকেনি। কিছু ইতিহাসের বর্ণনায় দেখা যায় সে বন্দীদের ত্বকে গরম লোহা জ্বালিয়ে চিহ্ন ফোড়ে দিত। অন্যরা বলে সে তাদের শরীরে নানা রকম আকার কেটে দিত, যেন শরীরগুলোকে অপমানের প্রতীক বানিয়ে ফেলা হয়। কয়েকজন ইতিহাসবিদ এমনটাই মনে করেন যে এই চিহ্নগুলো মুসলিম বন্দীদের ধর্মীয় পরিচয়কে অপমান করার জন্যই করা হয়েছিল। সব সূত্র এই ব্যাপারটা পুরোপুরি স্বীকার না করলেও যা স্পষ্ট তা হলো এই শাস্তিগুলো কখনোই অযৌক্তিক বা এলোমেলো ছিল না, এগুলো সুনির্দিষ্টভাবে বেছে নেওয়া হতো। অপমান আর বেদনা দুইটাই। তাহলে ওদের বাঁচতে কেন দিচ্ছিল? ভ্লাদের কাছে ফাঁসির অর্থ ছিল একটা মানুষের যন্ত্রণা শেষ করা, কিন্তু ভাঙা সার্ভাইভার্সগুলোকে ছেড়ে দিনাটা তার বার্তাকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিত। বন্দীরা ওসমানীয় সৈন্যদের কাছে ফিরত তাদের শরীরে তার নিষ্ঠুরতার প্রমাণ নিয়ে। ওরা চলন্ত বার্তা ছিল, কোনো মোমমোহর লাগানো চিঠির চাইতে অনেক বেশি প্রভাবশালী। সুলতান মেহমেদ দ্বিতীয়ের জন্য এটা শুধু নিষ্ঠুরতাই ছিল না, একটা সরাসরি অবমাননাও ছিল। টুকরো টুকরো করে সৈন্য ফেরত পাঠানো মানে ছিল সে ওসমানীয় প্রতিশোধের কোনো ভয় পায় না। এটা ছিল ভ্লাদের একটা ধরন দেখানোর যে সে সেই সাম্রাজ্যের কাছে ভয় পায় না যারা ইতোমধ্যেই খ্রিস্টান বিশ্বের অনেক অংশকে বশ করে ফেলেছে। এটা ছিল এক ধরনের মানসিক যুদ্ধ যেটা সবচেয়ে নৃশংসভাবে তীক্ষ্ণ করা হয়েছিল। এটা সৈন্যদের মনে সন্দেহ জাগিয়ে তোলে যে বন্দী হলে তাদের কি পরিণতি হতে পারে, আর নেতাদেরকে বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে যে ভ্লাদ যুদ্ধের সব ধরনের সীমা পেরিয়ে নিজের অবস্থান ধরে রাখতে চাইত। এই প্রভাব 1462 সালের যুদ্ধক্ষেত্রের বাইরে ছড়িয়ে পড়ে। কাটাছেড়া বন্দীদের খবর দ্রুত বালকান অঞ্চলে ছড়িয়ে পড়ে। কৃষকরা, গ্রামবাসী আর জমিদার সবাই শুনেছিল সেই মানুষটার কথা যে দেহে দাগ কেটে বার্তা পাঠাতো। যারা তাকে কখনো দেখেনি তারাও তাকে ভয় করতে শুরু করেছিল, আর সেই ভয় মেমেদের বাহিনীতে দ্বিধা তৈরি করেছিল। ভ্লাদ যন্ত্রণাকে অস্ত্র বানিয়েছিল, আতঙ্ককে নীতি। তার শিকল বাঁধার মাঠগুলো নজর কাড়ে, কিন্তু তার হেঁটে যাওয়া আতঙ্কের বার্তাবাহকরা মানুষের মন জোরালোভাবে আঘাত করত। তাই তাকে শুধু নিজের জমি রক্ষাকারী শাসক বলা যায় না, তাকে বলা যায় ভয়ের এক মাস্টার, সেই জশ্ন যা মৃত্যুর মাধ্যমে শেষ হয়। কী কারণে একজন শাসক রূপান্তরিত হয় এক রহস্যময় চরিত্রে? শতাব্দী ধরে ভয় পাওয়া হয়েছিল। ভ্লাদের শৈশবই সেই রহস্যের উত্তর। 1442 সালে সে তার বাবা ভ্লাদ দ্বিতীয় এবং ছোট ভাই রাদুর সঙ্গে ওসমানীয় সাম্রাজ্যের কাছে কূটনৈতিক মিশনে গিয়েছিল। যা রাজনীতি হিসেবে শুরু হয়েছিল সেটা দ্রুত বন্দিত্বে পরিণত হয়। ওসমানীয়রা পরিবারের সবাইকে ধরে ফেলে। ভ্লাদ দ্বিতীয়কে মুক্তি দেওয়ার শর্ত রাখে তার 2 ছেলেকে বন্দী হিসেবে রেখে যেতে হবে। নিজের সিংহাসন রক্ষা করার এবং সন্তানদের রক্ষা করার মধ্যে ভ্লাদ দ্বিতীয় যখন সিদ্ধান্ত নিতে গেল তখন সে বাচ্চাদের শত্রুদের কাছে রেখে যাওয়াই বেছে নিল। ভাই দুইজনকে আরাগোস শহরের উঁচু একটা দুর্গে নিয়ে যাওয়া হয়, যা এখন আধুনিক তুরস্কে ডরুগোস নামে পরিচিত। ওখানে পাথরের দেওয়ালে ঘেরা আর নিজ দেশের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় তারা 5 বছর কাটায়। তাদের বন্দিত্বের সব কিছুই নিষ্ঠুর ছিল না। অটোমানরা তাদের দর্শন, বিজ্ঞান আর যুদ্ধের কৌশল শিখিয়েছিল। তবুও কিছু বর্ণনায় আরও অন্ধকার দিকও দেখা যায়। ভ্লাদ তার ছোট ভাইয়ের বিপরীতে মনে করা হয় যে তাকে পেটানো হয়েছিল আর অপমানিত করা হয়েছিল। এসব অভিজ্ঞতা গভীর ক্ষত রেখে গিয়েছিল। অনেক ইতিহাসবিদ ঠিক সেই সময়েই তার অট্টমানদের প্রতি ঘৃণা গেড়ে ওঠা শুরু করেছিল। যখন সে অবশেষে বাড়ি ফিরে আসে তখন ভ্লাদ আরেকটা দুঃস্বপ্নের মুখোমুখি হয়। তার বাবা নিজেরই নোবেলদের অর্থাৎ বয়াদের হাতে ধোঁকা খেয়েছিলেন। ভ্লাদ দ্বিতীয় বাড়ির কাছে জলাভূমিতে মারা যান, আর ভ্লাদের বড় ভাই মির্চা আরও ভয়ঙ্কর পরিণতি ভোগ করেন। তাকে নির্যাতন করা হয়, চোখ বেঁধে দেওয়া হয় আর জীবিত কবর দেওয়া হয়। ভাবতো, একটা যুবক হিসেবে বন্দিত্বের বোঝা মাথায় নিয়ে যখন তুমি ফিরে আসছো তখন দেখছো তোমার পরিবার সবচেয়ে নির্মমভাবে হত্যা হয়ে গেছে। কিভাবে? একজন মানুষের জন্য সেটা কি করত? ভ্লাদের জন্য এটা ছিল সেই মোড় যেখানে সেই হিংস্র পথেই ঢুকে পড়ল যাকে ইতিহাস মনে রাখে। পরিবারের পতনের পর মুক্তি পেয়ে ভ্লাদ এমন এক জগতে প্রবেশ করল যেখানে হিংসা ছিল ক্ষমতার একমাত্র ভাষা, আর সে সেটা ভালো করেই বলতে শিখেছে। সে জানত যে বয়ারা যারা একসময় তার বাবার প্রতি আনুগত্যের শপথ করেছিল তারা বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত ছিল, তবে ঠিক কোনরা ষড়যন্ত্র করেছিল সেটা সে জানত না। তাই সে এমন একটা সিদ্ধান্ত নিল যা তার খ্যাতিকে চিরস্থায়ী করে দেবে। তাদের সবারই ডাকা হয়েছিল। প্রায় 500 জন জমিদারকে একটি বড় ভোজে আমন্ত্রণ জানানো হয়। শুরুতে এই অনুষ্ঠানটা ভালোবাসার একটা প্রদর্শনী মনে হতো। খাবারের প্লেট পরিবেশন করা হয় এবং হলটা হাসি আড্ডায় মুখরিত হয়ে ওঠে।
কিন্তু খাবার শেষ হতেই সৈনিকরা কক্ষে ঢুকে পড়ে। এক এক করে সব জমিদারকে ধরে নেওয়া হয়। কোনো বিচার হবে না, কোনো প্রশ্ন হবে না, দ্বিতীয় সুযোগও থাকবে না। প্রত্যেককে ধরে বাইরে নিয়ে গিয়ে লম্বা কাঠের কাঁটায় পুঁতে ফেলা হয়। তাদের দেহগুলো খোলা আকাশের নিচে পচে যেতে দেওয়া হয়। এমন মানুষ কি করে একটা ভোজকে ফাঁসির মাঠে পরিণত করে? সেটা কে ছিল? প্রতিশোধ, ন্যায় বিচার, নাকি এক শাসকের প্রথম কর্মযোগ্য যিনি শিখে গিয়েছিলেন ভয়ই হতে পারে আনুগত্যের চেয়ে জোরালো? যাই হোক, ব্ল্যাড ইতিহাসে অবিস্মরণীয় হয়ে ওঠার পথে তার প্রথম দৃঢ় পদক্ষেপ নিয়েছিল। সে দূতদের মাথায় টারবান পেঁচিয়ে দিল। ব্ল্যাড তৃতীয় যেভাবে তার শত্রুদের মোকাবিলা করত তা শুধু হিংস্রই ছিল না, বরং সুচিন্তিত। প্রতিটি কাজের একটি বার্তা ছিল, আর প্রতিটি শাস্তির একটা উদ্দেশ্য। তার বাবা ওসমানীদের সঙ্গে সাবধানে মিশতেন, কিন্তু ব্ল্যাড এক আলাদা পথ বেছে নিল। অনেক শাসকের মতো ভারসাম্য বজায় রাখার বদলে যুদ্ধ আর কূটনীতি, সে কখনো তুর্কদের বিরুদ্ধে লড়াই থামায়নি। এই যুদ্ধে সে পেয়েছিল এক মিত্র, ম্যাথিয়াস কর্ভিনাস, হাঙ্গেরিয়ার রাজা, আর ইয়ানোস হুনিয়াতির ছেলে, যিনি অটোমান সম্প্রসারণের বিরুদ্ধে তার মতোই ছিলেন। কিন্তু ব্ল্যাডকে আলাদা করেছিল তার প্রতিবাদের ধরন। যুদ্ধক্ষেত্র আর রাজ সিংহাসনে তার কায়দাগুলো শত্রু আর বন্ধু দুজনকেই হতবাক করেছিল। 1459 সালে যুদ্ধ বাড়ার আগেই সুলতান মেহমেদ দ্বিতীয় ব্ল্যাডের বিশ্বস্ততা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি 2 জন দূত ওয়াল্লাইয়া পাঠালেন একটা দাবি নিয়ে। তারা একটা বার্তা নিয়ে গিয়েছিল। সুলতান আশা করছিল 10,000 ডাকেট আর 300 জন তরুণ ছেলেকে উপহার হিসাবে দিতে হবে। ওসমানীদের জন্য এটা সাধারণ ব্যাপার, কিন্তু ব্ল্যাডের কাছে এটা একদম অপমানের মতো। যখন দূতরা তার রাজ সিংহাসনে ঢুকলো, তখন তাদের টুপি খুলতে বলল। নিয়মের বাইরে জাস্ট প্রিন্সের সঙ্গে কথা বলা হয়েছিল, যা অসম্মানজনক ছিল। কিন্তু তুর্কিদের জন্য টুপি শুধু একটা পোশাক ছিল না, এটা বিশ্বাসের প্রতীক ছিল। টুপি খুলে ফেলা মানে শুধু অপমান নয়, এটা এক ধরনের পবিত্রতার লঙ্ঘন। দূতরা জোর দিয়ে টুপি খুলতে অস্বীকার করলো। তাদের কাছে এটা ছিল আনুগত্য না থাকার পরিচয়। কেসটা তাদের বিশ্বাসকে বিক্রি করার চেয়ে অনেক বেশি নিরাপদ ছিল। তারা বুঝতেই পারেনি যে তারা যার সঙ্গে কথা বলছেন সেই লোকটার নিষ্ঠুরতার মাত্রা তারা কমই আন্দাজ করেছে। ব্লাড একটা আদেশ দিল। রক্ষীরা ঢুকে পড়লো আর দূতরাকে ধরে নিল। তারপর সে ঘোষণা করলো, যারা তাদের পাগড়িটাকে এত বেশি মূল্য দেয় তারা সেটা চিরকালই রাখুক। বড় বড় পেরেক গুজে দেওয়া হলো কাপড়ের মধ্য দিয়ে সোজা মাথার খুলি পর্যন্ত। লোহার আঘাত হাড়ের সাথে ধাক্কা খাওয়ার শব্দ কক্ষে গুঞ্জরিত হলো, আর সবাই যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। সরালো না। সে বসে দেখেছিল, তার মুখাভাব ক্ষুণ্ণ ছিল, তাদের দেহ বেঁকে গিয়েছিল আর কষ্টে তাদের কণ্ঠ ভেঙে যাচ্ছিল। তার জন্য এটা শুধু শাস্তি ছিল না, এটা একটা শিক্ষা ছিল। কেউই, এমনকি সুলতানের প্রতিনিধি থেকেও তার সামনে থেকে তার ক্ষমতা না ভেবে চলে যেত না। কিন্তু এটাই মাত্র শুরু ছিল। 2 বছর পর 1461 সালে আরেকটা সম্মুখীন তার সংকল্পকে পরীক্ষা করল। তুর্কিরা শান্তি আলোচনার জন্য দেখা করার প্রস্তাব দিল। বাইরের দিকে মনে হচ্ছে এটা যুদ্ধ এড়ানোর একটা সুযোগ, কিন্তু আসলে এটা একটা ফাঁদ ছিল। মেমেদের বাহিনী ব্লাডের সঙ্গে বৈঠকে ওর উপর আচমকা হামলা করার পরিকল্পনা করেছিল। ব্লাড যারা ষড়যন্ত্র করেছিল তাদের থেকে বেশি চালাক ছিলেন। এইভাবে ফাঁদে পা না দিয়ে তিনি তার পরিকল্পনাকে উল্টে দেন। তিনি ডানিউব পার হয়ে ওসমানীয় অঞ্চলে আক্রমণ চালান। তার আঘাত ছিল শুধু দ্রুতই নয়, ভয়ঙ্কর বিধ্বংসী। পুরো গ্রামগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, আর সৈন্যদের নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। বন্দীদের কথা তো বলাই বাহুল্য। তাদের এমন শাস্তি দিল যা যে কেউ যদি আবার তার বিরুদ্ধে উঠে দাঁড়ায় তাদের মাঝেই আতঙ্ক ছড়িয়ে দিত। যা তার পন্থাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল শুধুমাত্র মৃত্যুর সংখ্যাই নয়, বরং সে যেভাবে নিষ্ঠুরতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। প্রতিটি পেরেক ঠুকিয়ে একটা খুলি, প্রতিটি পুড়ে যাওয়া গ্রাম, মাটির মধ্যে থেকে উঠে আসা প্রতিটি দণ্ড একটা কথা বলতো। ব্ল্যাড ড্রাকুলার বিরুদ্ধে বিদ্রোহ করার দাম ছিল এমন যা কেউ সহ্য করতে পারত না। তাহলে প্রশ্নটা রয়ে গেল, ব্লাড ঠিক কতদূর যেতে প্রস্তুত ছিলেন যাতে সবাই তাকে ভয় কয়? ভয়কে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা। কিছু শাসক তাদের সাম্রাজ্য গড়ার জন্য স্মরণীয় হয়েছেন, কেউ কেউ তাদের জমি রক্ষার জন্য। কিন্তু ব্লাড অফ ওয়ালিয়া তার শাস্তিগুলো ছিল এত বিপজ্জনক, এতটাই পরিকল্পিত যে শতাব্দী পরেও মানুষ অবাক হয়ে যায়। টুর্গিস্টের ব্যস্ত রাজধানীতে মানুষ তার শাসনের নিচে যেটুকু পারে ঠিকমতো জীবনযাপন করছিল, কিন্তু শহরের এই রুটিনের আড়ালে ভাদ এক অন্ধকার স্বপ্ন নিয়ে চলছিল, যা অনেকের কল্পনার বাইরে ছিল। সে চেয়েছিল একটা পরিচ্ছন্ন আর শক্তিশালী রাষ্ট্র, আর সেটা অর্জনের জন্য সে ভয়ঙ্কর সব পথও বেছে নিতে প্রস্তুত ছিল। গরিব, অসুস্থ আর ঘর ছাড়া মানুষদের সে একটা বোঝা হিসেবেই দেখত। ভ্রাদের বিশ্বাস ছিল তার রাজ্যে তাদের কোনো জায়গা নেই।
তাই সে এগিয়ে এলো একটা এমন আইডিয়া নিয়ে যা ইতিহাসবিদদেরও থমকে দেয়। সে একটা দানশীল ভোজের ঘোষণা দিল, যেখানে সে অসুস্থ, ভিখারি, ঘুমন্ত পথচারী আর যারা নিজেদের খরচ চালানোর সামর্থ্য ছিল না সবাইকে আমন্ত্রণ জানালো। খাবার আর গরম থাকার আশায় তারা সেখানে আকৃষ্ট হলো। জমায়েতে থালা ছিল ভর্তি আর পাতে মদ ঢালা। একটু সময়ের জন্য যারা কিছুই ছিল না তারা মনে করল যেন তারা অবশেষে স্বাগত পেয়েছে। কিন্তু ভোজ শেষ হতেই ভ্লাদ নিজেকে অজুহাত দিয়ে বাইরে চলে গেল। দরজাগুলো গুটিয়ে দেওয়া হলো। রক্ষীরা বাইরে থেকে হলের প্রবেশ পথ ধরে পাহারা দিল। তারপর আগুন লাগলো। বাড়িটার ভেতর আগুন লেগে গেল। ভিতরে যারা ছিল তারা চিৎকার করে পালাতে চেষ্টা করলো, কিন্তু আগুন সব কিছু ঝলসে দিল। একজনও বাঁচল না। সে এমন কাজ একবার না, অনেকবার করেছিল। কিছু সূত্র তো এমন কথাও বলে যে সে কোনো স্পষ্ট কারণ ছাড়াই পুরা গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। লোকে যেখানে থাকতো সেখানে এখন শুধু নীরবতা। কিন্তু আগুন লাগানো ছিল তার একমাত্র পদ্ধতি না। অন্য কিছু বর্ণনায় আছে এমন ফাঁসি বা মৃত্যুদণ্ড যা ইতিহাসের চাইতেও দুঃস্বপ্নের মতো শোনায়। ভ্লাদ একটা বিশাল তামার হাঁড়ি বানিয়েছিল, যার ওপর কাঠের ঢেকে ছিল আর সেটার ওপর ছিদ্র ছিল। ছিদ্রগুলো দিয়ে ভুক্তভোগীদের ভিতরে ঠেলে দেওয়া হতো। তাদের মাথা ওই ছিদ্রের মধ্যে ঠুকিয়ে রাখা হতো যাতে তারা পালাতে না পারে। একবার আটকে পড়লে পানির ঢেল দেওয়া হতো আর নিচে আগুন জ্বালানো হতো। বাষ্প উঠতে শুরু করলে আর তাপ সহ্য করা সম্ভব হতো না। তাদের চিৎকার বাতাসে গুঞ্জরিত হতো যতক্ষণ না তাদের শরীর ভেঙে পড়ত। এটা ছিল দ্রুত মৃত্যুর মতো কিছু না। আরও ভয়ঙ্কর ছিল মহিলাদের আর শিশুদের জন্য নির্ধারিত শাস্তি। তিনি মহিলাদের আদুরে শিশুদের সঙ্গে একসঙ্গে খুঁটিতে গুজে মারার আদেশ দিয়েছিলেন। কাঠের খুঁটি তাদের দুজনকেই ছেদ করত। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন শিশুরা লড়াই করছিল, বাঁচতে বাঁচতে মার বুকে লড়াই করে চলল যতক্ষণ না প্রাণ ত্যাগ করে। যদি সেটা যথেষ্ট ভয়ঙ্কর না হয়ে থাকে তখন সে আদেশ দিল নারীদের বুক কেটে শিশুরা সেখানে ঢোকানো হোক, তারপর দুজনকেই একসাথে আবার শিকলবন্দি করা হোক। প্রশ্ন ওঠে, এমন নিষ্ঠুর শাস্তি কেন উদ্ভাবন করা হলো? শত্রুদের সতর্ক করার জন্য, নাকি নিজের দেশের মানুষকে ভয় দেখিয়ে আনুগত্য বাধ্য করার জন্য? সম্ভবত উভয়ই। ভ্লাদের জন্য নির্যাতন ছিল এলোমেলো কিছু নয়। এটা একটা নাটক যা একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তৈরি। প্রতিটি মৃত্যুদণ্ড, প্রতিটি নিষ্ঠুরতা ছিল সর্বোচ্চ ভয় দেখানোর জন্য সবকিছু সাজানো হয়েছিল। আর সেটা কামিয়াবও হয়েছিল। তার শত্রুরা তাকে ভয় পেত, তার সহযোগীরা তাকে সহ্য করত, আর তার প্রজারা তার কথা মানত। কারণ অন্য কোনো উপায় ভাবতে পারা যেত না। সেটা খুবই ভয়ঙ্কর ছিল। ভ্লাদ দ্য ইম্পেলার শুধু যুদ্ধে নামত না ময়দানে, সে মানুষের জীবনকেও যুদ্ধক্ষেত্র বানিয়েছিল। আগুন, লোহা আর অকল্পনীয় যন্ত্রণা দিয়ে তার দেশে ক্ষমতার চেহারা বদলে দিয়েছিল। তার শাসনকাল থেকে যা রয়ে গেছে সেটা কোনো মহৎ রাজপুত্রের ছবি নয়, বরং এমন এক শাসকের যিনি নিষ্ঠুরতাকেই অস্ত্র বানিয়েছিলেন। ভ্লাদ দ্য ইম্পেলারের নির্মম মৃত্যু। যুদ্ধক্ষেত্র ছিল ভ্লাদের জীবন, অবশেষে শেষ হলো। কিন্তু যেভাবে হলো তাতেই তার চারপাশের কিংবদন্তি আরও গাঢ় হয়ে গেল। সামনে থেকে এগিয়ে আসা তুর্কি সেনাবাহিনীর সামনে ঘিরে সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল। তবুও কোনো নির্মমতা তাকে বাঁচাতে পারল না সেই এক জিনিস থেকে, যা তার নিয়ন্ত্রণে ছিল না, সংখ্যাগরিষ্ঠতা। তুর্কিরা অনেক বেশি ছিল, আর তার নিজের অনেক সৈনিকই ঠিক করল আর পারে না। তারা পলায়ন করল, কেউ কেউ শত্রুর সঙ্গে যোগ দিল। এমন এক শাসকের প্রতি কেন বিশ্বাস্ত থাকা যায় যে নিজের সৈনিকদেরও শত্রুর মতো কঠোর শাস্তি দিত? পরাজয়ের অগোছলো পরিস্থিতিতে ভ্লাদ নিহত হলো। কিছু কাহিনী বলে যে তাকে শেষ করে যারা ছিলেন তারা ছিল তুর্কি সৈন্যরা। কেউ কেউ বলছে আরও বেদনাদায়ক কিছু, যে তার নিজের লোকেরা তার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে তাকে শেষ আঘাত দিয়েছে। তবে যা আমরা নিশ্চিত জানি, তার মৃত্যুর পর তার মাথা কেটে ওসমানীয় সুলতানের কাছে পুরস্কার হিসাবে পাঠানো হয়েছিল। সুলতান তা একটি ভালার ওপর লাগিয়ে নিজের প্রাসাদের গেটের বাইরে প্রদর্শন করিয়েছিলেন। যে মানুষ হাজারো লোককে পুঁতে রাখা দেহ দেখে ভয় দেখিয়েছিল, শেষ পর্যন্ত নিজেকেই সেই অবস্থায় পড়ে যাওয়া একেবারে রূঢ় পরিহাস ছিল। কিন্তু তার দেহটা কি হলো? ওই অংশটা গল্পটা একটু ধোঁয়াশা হয়ে যায় ওইখান থেকেই। কিছু সূত্র বলছে ওকে বুকারেস্টের কাছে স্নাগ অফ মোঠে দাফন করা হয়েছিল। ওটা তার শাসনের কেন্দ্র থেকে বেশি দূরে নয়। কিন্তু যখন গবেষকরা ওই অনুমানকৃত কবর খুঁজে দেখেছে, কিছুই পাওয়া যায়নি। অন্য রিপোর্টে বলা হয়েছিল তার কঙ্কাল একবার পাওয়া গিয়েছিল, তারপর আবার অদৃশ্য হয়ে গিয়েছিল। চুরি হয়েছিল কি? এটা অদ্ভুত কিছু হবে না। একজন উচ্চপদস্থ শাসক হিসেবে সে সম্ভবত ধন সম্পদ নিয়ে দাফন করা হয়েছিল, যা কোনো কবরচরের জন্য বড় প্রলোভন। এরপর আসে আরও একটা বেশ অস্বস্তিকর সম্ভাবনা।
ধরা যাক তার দেহ ওখানে কখনোই দাফন করা হয়নি, ওই সময়ের রেকর্ডগুলো একদম মিলছে না, আর আজ আর কোনো শারীরিক প্রমাণও নেই। শতাব্দী ধরে মানুষ কল্পনা করে এসেছে তার কবর লুট হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে যেন সেটি নষ্ট না হয়। স্পষ্ট কোনো উত্তর না থাকায় তার শেষ বিশ্রামের স্থান আজও তার মতোই রহস্যময়। এই অনিশ্চয়তাই ভ্লাদের খ্যাতিকে আরও বাড়িয়ে তোলে। তিনি এমন একজন শাসক ছিলেন যিনি ভয়ের মাধ্যমে ক্ষমতায় ওঠেন, যিনি নিষ্ঠুরতাকে অস্ত্র এবং বার্তা হিসাবে ব্যবহার করতেন। তিনি ভিক্ষুকদের আগুনে পুড়িয়ে মেরেছেন, ফুটিয়ে শত্রুদের বাটিতে ভরিয়েছেন, পুরো গ্রামগুলোকে খুঁচিয়ে মেরেছিল। তার শাস্তির উদ্দেশ্য ছিল শুধুমাত্র হত্যা করা নয়, বরং শক দেওয়া, প্রতিদ্বন্দ্বীদের এমনভাবে স্তব্ধ করা যাতে তারা আজ্ঞাবহ হয়ে যায়। আর শেষ পর্যন্ত মৃত্যুর পরেও সে এমন প্রশ্ন রেখে গেছে যা কোনো ইতিহাসবিদ পুরোপুরি সমাধান করতে পারেনি। ভাবো তো একবার, যে মানুষ নিশ্চিত করেছিল তার শত্রুদের কোনো অচিহ্নিত কবরে দাফন হয়নি, হয়তো সে নিজেও কোনো কবরে নেই। এতে কি কোনো অন্ধকার ন্যায় বিচারের ছোঁয়া নেই? শতাব্দী পরেও তার নাম এখনও কৌতূহল জাগায়। কারো কাছে সে জাতীয় নায়ক, যিনি লড়াই করেছিলেন অটোমানরা। কিছু মানুষের কাছে তিনি একটা ভয়ঙ্কর চরিত্র যার নিষ্ঠুরতা কল্পনার বাইরে। হয়তো এই কারণেই তার গল্প কখনো মুছে যায়নি। তার উত্তরাধিকার শুধু ইতিহাসের বইতেই নয়, বরং প্রতিটি গুজব, রহস্য আর অদ্ভুত গল্পে লুকিয়ে আছে, যা এখনও তাকে ঘিরে ঘরে। তুমি যদি এতদূর পড়তে পারো, তাহলে তোমার সাহস আছে ইতিহাসের অন্ধকার কোণাগুলো মুখোমুখি হওয়ার। তাই আমাদের সাথে আরও এগিয়ে যাও এই ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রস্তুত থাকো পরের বার যখন আমরা ইতিহাসের এমন একটা অংশ খুঁজে বের করব যা অধিকাংশ মানুষ এড়িয়ে যায়।